প্রতি বছর ঈদ এলে ঘরমুখো মানুষের ঢল নামে দেশের সড়ক, নৌ ও রেলপথে। প্রিয়জনের টানে বাড়ি ফেরার এই আনন্দযাত্রা অনেকের কাছেই পরিণত হয় মর্মান্তিক বিষাদে। দুর্ঘটনার শঙ্কা যেন এক অদৃশ্য ছায়ার মতো পিছু নেয় যাত্রীদের। বাস, ট্রেন কিংবা লঞ্চ সবখানে ঘটে প্রাণহানির ঘটনা। শত শত মানুষের অকালে মৃত্যু যেন এক নির্মম বাস্তবতায় পরিণত হয়েছে, যা বারবার প্রশ্ন তোলে দেশের পরিবহন ব্যবস্থার নিরাপত্তা নিয়ে। এবারের ঈদ যাত্রাও এর ব্যতিক্রম নয়, বরং দুর্ঘটনার ভয়াবহতা আগের সব রেকর্ডে ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে। এই প্রেক্ষাপটে বুধবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ঘটে যায় এক হৃদয় বিদারক দুর্ঘটনা। বিকেলে 5:30টার দিকে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী বাসটি হঠাৎ ভারসাম্য হারিয়ে দ্রুত পানিতে ডুবে যায়, ফলে যাত্রীদের বের হওয়ার সুযোগ প্রায় ছিল না বললেই চলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটিতে অন্তত 35 থেকে 40 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে নেমে আসে আতঙ্ক ও শোকের ছায়া। স্বজনদের খোঁজে ঘাট এলাকায় ভিড় জমায় অসংখ্য মানুষ। তাদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তবে উদ্ধার কার্যক্রম সহজ ছিল না। জানা গেছে বাসটি নদীর প্রায় 80 থেকে 90 ফুট গভীরে তলিয়ে যায়। পরে উদ্ধারকারী জাহাজ হামজার সহায়তায় বাসটিকে প্রায় 50 ফুট পর্যন্ত উপরে তোলা সম্ভব হয়। বাকি অংশ ধীরে ধীরে উপরে তোলার কাজ অব্যাহত রয়েছে। উদ্ধার কাজে জটিলতা আরো বাড়িয়ে দেয় বাসটির কাঠামোগত অবস্থা। বাসের জানালা ও দরজা বন্ধ থাকায় ডুবুরিরা ভেতরে প্রবেশ করতে পারেনি, ফলে পুরো যানটি একসঙ্গে টেনে তোলার সিদ্ধান্ত নিতে হয়। সংশ্লিষ্টরা জানান এই প্রক্রিয়াটি সময় সাপেক্ষ এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এদিকে দুর্ঘটনার কিছুক্ষণ পরই 3 জনের নিথর দেহ ভেসে ওঠে নদীতে। নিহতদের মধ্যে 2 জন নারী রয়েছেন। এছাড়া একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ছাড়াও 5 সদস্যের একটি বিশেষ টিম অংশ নিচ্ছে। তবে প্রতিকূল আবহাওয়া, বিশেষ করে বৃষ্টি ও নদীর স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্টরা জানান এসব কারণে অভিযান দীর্ঘায়িত হচ্ছে এবং দ্রুত সব যাত্রীকে উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। এই দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট ধর্মীয় বক্তারা। তারা নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। তাদের মতে সড়ক, নৌ ও রেল পথে নিরাপত্তা নিশ্চিত না করা গেলে এমন মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধ করা অসম্ভব নয়। তারা আরো বলেন, প্রতিটি দুর্ঘটনার পেছনে রয়েছে অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা এবং সমন্বয়ের অভাব। বিশ্লেষকরা মনে করছেন দেশের পরিবহন খাতে দীর্ঘদিনের অবহেলা ও দুর্বল তদারকির কারণে এমন ঘটনা বারবার ঘটছে। নিয়মিত যানবাহনের ফিটনেস পরীক্ষা, চালকদের প্রশিক্ষণ, ফেরি ঘাটে সঠিক ব্যবস্থাপনা এসব ক্ষেত্রে ঘাটতি স্পষ্ট। এছাড়া অতিরিক্ত যাত্রী বহন, সময়সূচির চাপ এবং অবকাঠামোগত সীমাবদ্ধতাও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। ঘন ঘন এমন দুর্ঘটনা দেশের সার্বিক যাতায়াত ব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নে পারে এই পরিস্থিতির পরিবর্তন আনতে। এজন্য প্রয়োজন কঠোর নজরদারি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের জীবনের মূল্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। উন্নয়নের নামে যদি নিরাপত্তা উপেক্ষিত হয়, তবে সেই উন্নয়ন কোনোভাবেই টেকসই নয়। তাই এখনই সময় বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার, যাতে ভবিষ্যতে এই যাত্রা কিংবা যে কোনো যাত্রায় নিরাপদ ও নির্বিঘ্ন হয়। পদ্মা নদীতে তলিয়ে যাওয়া বাসটি উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে 23। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 23 জনে দাঁড়িয়েছে। তলিয়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে 11 নারী, 4 পুরুষ ও 8 শিশু রয়েছে বলে জানায় অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল। হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর হাসপাতাল থেকে 16 জনের লাশ স্বজনদের কাছে
হস্তান্তর করা হয়েছে এবং আরো 5টি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে 2টি মরদেহ হস্তান্তর করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, বাসটি নদীর 80 থেকে 90 ফুট গভীরে তলিয়ে যায়। এক পর্যায়ে বাসটি পন্টুনের নিচে আটকে যায়। উদ্ধারকারী জাহাজ হামজার বাসটি ধীরে ধীরে ওপরে তুলে আনে। বাসটিতে 50 জনের মতো যাত্রী ছিলেন বলে জানা গেছে। তবে দুর্ঘটনার সময় যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে গ্লোবাল সামিটে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা জুবাইদা রহমান। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মার্কিন পররাষ্ট্র দপ্তরে ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিট শীর্ষক সম্মেলনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন এবং উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। বিএনপি মিডিয়া সেল ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে ডা জুবাইদা রহমান শিশুদের প্রতি যত্ন নেওয়া ও নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা, বাংলাদেশের জনগণের উন্নয়নের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান, শিক্ষা ও স্বাস্থ্য খাতের পরিবর্তন এবং সমৃদ্ধি আনয়নের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এ সময় তিনি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। এরপর স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডির আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনের সমাপনী অধিবেশনে জুবাইদা রহমান অংশগ্রহণ করেন। জুবাইদা রহমান বলেন, আমি আমার দেশের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্তে এখানে এসেছি। আমার স্বামী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের সদ্য নির্বাচিত গণতান্ত্রিক সরকার বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল জাতি গঠনের লক্ষ্যে আমাদের সরকার ইতিমধ্যে ফ্যামিলি কার্ড এবং ফার্মার্স কার্ডের মতো উদ্যোগ চালু করেছে, যা পরিবারগুলোকে আর্থিক সুবিধা প্রদানের মাধ্যমে শক্তিশালী করে এবং শিশুদের নিরাপদ ও যত্নশীল পরিবেশে বেড়ে ওঠাও নিশ্চিত করে। একজন চিকিৎসক হিসেবে আমি প্রতিটি শিশুর জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে শুধু চিকিৎসার উপরই নয়, জীবনের একেবারে প্রাথমিক পর্যায় থেকে প্রতিরোধের উপরও জোর দেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, নারী ক্ষমতায়নে বাংলাদেশের একটি শক্তিশালী ঐতিহ্য রয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী অধিকারকে এগিয়ে নিয়েছেন এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষা চালু করেছিলেন। আমাদের সরকার স্নাতকোত্তর স্তর পর্যন্ত নারীদের জন্য বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ডক্টর জুবাইদা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরকারি ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক। প্রতিরক্ষা গোয়েন্দা মহা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাকে আটক করা হয় বলে ডিবি ও গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানিয়েছে। একটি গোয়েন্দা সূত্র জানায়, শেখ মামুন খালেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছিল। এর মধ্যে ডিজিএফআই কে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগ, 1/11 সময় তাঁর বিতর্কিত ভূমিকা এবং জলসিঁড়ি আবাসন সংক্রান্ত অনিয়মের বিষয়গুলো রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানা গেছে। এর আগে গত বছরের মে মাসে শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। ওই সময় দুদক তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদ সংক্রান্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধানের কথা জানিয়েছিল। ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, শেখ মামুন খালেদকে আটকের পর তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত সোমবার রাতে 1/11 কুশীলবদের অন্যতম লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মানব পাচারের একটি মামলায় বর্তমানে তিনি পুলিশি রিমান্ডে আছেন। শেখ মামুন খালেদ 2007 থেকে 2008 সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে শেষ দিকে ডিজিএফআই এর কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক ছিলেন। পরে আওয়ামী লীগ সরকারের আমলে ডিজিএফআই এর মহাপরিচালক হন তিনি। 2011 থেকে 2013 সাল পর্যন্ত ডিজিএফআই এর মহাপরিচালক ছিলেন তিনি।